সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। শিক্ষার্থীরা, আজকে আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের 24তম অনলাইন ক্লাস। তোমরা ইতোমধ্যে অবগত হয়েছো যে তোমাদের বর্ষ সমাপনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 19/9/2020 সাল থেকে, এবং হিসাব বিজ্ঞান বিষয়ের উপর তোমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে 22/9/2020 তারিখে। হিসাব বিজ্ঞান বিষয়ের উপর যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার সিলেবাসটি হচ্ছে, আমাদের দেখো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র বর্ষ সমাপনী পরীক্ষার সিলেবাস। প্রথম পত্রের অধ্যায় 1 থেকে 10 সম্পূর্ণ থাকবে, এবং এই 1 থেকে 10 অধ্যায়ে তোমরা 2015 সাল থেকে 2019 সালের যে সকল বোর্ড প্রশ্নগুলি, বহু নির্বাচনী প্রশ্ন এসেছে, সেই বহু নির্বাচনী প্রশ্নগুলি যদি ভালোভাবে অনুশীলন করো তাহলে তোমাদের পরীক্ষার জন্য সেটি যথেষ্ট হবে। কারণ পরীক্ষার যে 30টি বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, এই 30টি বহু নির্বাচনী প্রশ্ন সবগুলোই কিন্তু এই বোর্ড প্রশ্নের স্ট্যান্ডার্ডে বা বোর্ড প্রশ্নের যে মান, সেই মানে প্রশ্ন হবে। সো আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা 2015 সাল থেকে 2019 সালের বোর্ড প্রশ্নগুলি সংগ্রহ করবে। 2019 সালের বোর্ড 15 থেকে 19 পর্যন্ত বোর্ড প্রশ্নগুলি সংগ্রহ করে সেগুলি অনুশীলন করবে। আজকে আমরা তোমাদের একটি বোর্ড প্রশ্ন আলোচনা করব। যেহেতু আগামী 19 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, 19 তারিখের আগ পর্যন্ত তোমরা হিসাব বিজ্ঞান বিষয়ের উপর আজকের ক্লাস এবং এরপরে হচ্ছে আগামী রবিবার এবং আগামী বৃহস্পতিবার মোট 3টি ক্লাস পাবে। আরও এই 3টি ক্লাসে আমরা তোমাদের 2015 সাল থেকে 2019 সালের যে বোর্ড প্রশ্নগুলি পরীক্ষায় এসেছে ওই প্রশ্নগুলি আলোচনা করব। আজকে আমরা একটি বোর্ডের প্রশ্ন আলোচনা করব, 2015 সালের সিলেট বোর্ডের প্রশ্ন আলোচনা করব। তোমাদের সুবিধার্থে যেন তোমরা প্রশ্নটি পাও, সেই কারণে আমি যখন আজকের এই ক্লাস যখন তোমরা তোমাদের অনলাইন পেজে, আমাদের কলেজের যে অনলাইন পেজ আছে সেই পেজে যখন পাবে, সাথে সাথে এই প্রশ্নেরও 2015 সালের সিলেট বোর্ডের প্রথম পত্রের যে প্রশ্নটি এসেছে তার একটি ছবি আমি আমাদের কলেজের পেজে দিয়ে রাখবো। তোমরা যখন এই ক্লাসটা দেখবে ওই প্রশ্ন সামনে রেখে বহু নির্বাচনী প্রশ্নগুলি সমাধানটা দেখবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর তোমরা অবশ্যই 2015 সাল থেকে 2019 সালের যে বোর্ড প্রশ্নগুলি আছে সেগুলি সংগ্রহ করে নিবে, এবং সংগ্রহ করতে গিয়ে যদি কোথাও সমস্যার সম্মুখীন হও, মানে সংগ্রহ করতে না পারো, তোমাদের যে বই আমরা কলেজে পড়াই সেই বইয়ে কিন্তু 17 সাল থেকে 19 সাল পর্যন্ত সবগুলি বোর্ড প্রশ্ন দেয়া আছে। শুধুমাত্র 2015 এবং 2016 এই 2টি সালের প্রশ্ন তোমাদের কাছে যে বই আছে তাতে নেই। তোমরা যদি এই 15 সাল এবং 16 সালের বোর্ড প্রশ্নগুলি সংগ্রহ করতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে প্রশ্নগুলি পাওয়ার ব্যবস্থা করে দিব। আর আমরা যে প্রশ্নটি এখন আলোচনা করব সেই প্রশ্নটি আলোচনার মধ্য দিয়ে আমাদের প্রথম অধ্যায় থেকে 10ম অধ্যায় পর্যন্ত সবগুলি অধ্যায়েরই আলোচনা সম্পন্ন হবে। আজকে হয়তো আমরা পুরো প্রশ্নটা আলোচনা করতে পারবো না, পরবর্তী ক্লাসও লাগতে পারে এটি শেষ হতে। এর মধ্যে তোমরা যে প্রশ্নগুলি অনুশীলন করবে বাসায়, বোর্ড প্রশ্ন যেগুলি তোমরা অনুশীলন করবে, সেগুলি করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যায় পড়ো, বিশেষ করে উদ্দীপক এবং যে প্রশ্নগুলিতে সাধারণত অঙ্ক থাকে, এই ধরনের প্রশ্নগুলি যদি সমাধান করতে তোমাদের সমস্যা হয় তাহলে সেটি আমার সাথে যোগাযোগ করবে, অথবা কোন প্রশ্নের নিয়ে, কোন প্রশ্ন সমাধানে তোমাদের সমস্যা হচ্ছে তা আমাকে যদি তোমরা জানাও
তাহলে পরবর্তী ক্লাসে যখন আমরা আবার এটি আলোচনা করব, তখন তোমাদের জানানো প্রশ্ন বা তোমাদের সমস্যা আছে যে প্রশ্নগুলিতে, সেগুলি আলোচনা করতে সুবিধা হবে এবং তোমাদেরও বুঝতে সুবিধা হবে। আমি চাই তোমরা 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত বোর্ডের যে প্রশ্নগুলি এসেছে সবগুলি প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় সেটি জানো। আর তোমরা যদি একটু চেষ্টা করো, বাসায় বসে অনুশীলন করো, তাহলে সবগুলি পারবে। যে কয়টি পারবে না সেটা আমার সাথে যোগাযোগ করবে, তাহলে আমি সেগুলি সমাধান করে দিব। তো সিলেট বোর্ডে দেখো প্রথম যে প্রশ্নটি এসেছে, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। আমি এখানে তোমাদের এটি হিসাব করে দেখলাম 2015 সাল এবং 2016 সালে সৃজনশীল অংশ ছিল 60 নম্বরের এবং বহু নির্বাচনী অংশ ছিল 40 নম্বরের। তো এই সিলেট বোর্ডে যে প্রশ্নটি এসেছে 2015 সালে, সেই প্রশ্নে প্রথম অধ্যায় থেকে 4টি প্রশ্ন এসেছে, দ্বিতীয় অধ্যায় থেকে 6টি প্রশ্ন এসেছে, তৃতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন এসেছে, চতুর্থ অধ্যায় থেকে এসেছে 5টি প্রশ্ন, পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞানের নীতিমালা অধ্যায় থেকে এসেছে 1টি প্রশ্ন, ষষ্ঠ অধ্যায় থেকে এসেছে 2টি প্রশ্ন, সপ্তম অধ্যায় থেকে 3টি, অষ্টম অধ্যায় থেকে 5টি প্রশ্ন এসেছে, নবম অধ্যায় থেকে 6টি প্রশ্ন এসেছে এবং দশম অধ্যায় থেকে এসেছে 3টি প্রশ্ন। এখন যেহেতু তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, 30 নম্বরের পরীক্ষায় প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন থাকবে, তোমরা মনে রাখবে, এবং প্রত্যেকটা অধ্যায় থেকে 3টি করে প্রশ্ন থাকবে। আমরা যে প্রশ্ন তৈরি করব সেই প্রশ্নে প্রত্যেকটা অধ্যায় থেকে 3টি করে প্রশ্ন করা হবে। সুতরাং কোনো প্রশ্ন বা কোনো অধ্যায় কিন্তু বাদ দেয়া যাবে না। প্রথম প্রশ্নটি আমি করছি, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? এখানে 4টি অপশন দেওয়া আছে। প্রথম অপশন হচ্ছে শেয়ার হোল্ডার, খতে আছে ব্যবস্থাপনা, গ হচ্ছে সরকার এবং ঘ হচ্ছে কর্মচারী। তো তোমাদের একদম প্রথম অধ্যায়ে হিসাব তথ্যের ব্যবহারকারী, হিসাব তথ্যের ব্যবহার এবং হিসাব তথ্যের ব্যবহারকারী নিয়ে 2টি থিওরি আছে। সেখানে কারা হিসাব তথ্যের ব্যবহার করে আমরা আলোচনা করেছি এবং হিসাব তথ্যের ব্যবহারকারীদেরকে 2 ভাগে বিভক্ত করা হয়, একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং অন্যটি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তো ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। আমাদের কাছে জানতে চেয়েছি হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে, তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। এটি প্রথম অধ্যায় থেকে এসেছে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বইকে সকল বহির রাজা বলা হয়? এটি খুবই সহজ একটি প্রশ্ন, তোমরা সবাই জানো যে খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়। জাবেদা, কতে দিয়েছে জাবেদা, খ খতিয়ান, গ ক্রয় বই, নাকি ঘতে হচ্ছে বিক্রয় বই? তাহলে সঠিক উত্তর হচ্ছে খতিয়ান। 3 নম্বর প্রশ্ন, এটি এসেছে 8ম অধ্যায় থেকে। স্থির কিস্তিতে অবচয় ধার্য করার ক্ষেত্রে বিবেচনা করা হয় কি? কোন কোন বিষয়গুলি বিবেচনা করা হয়? এটি হচ্ছে একটি বহুপদী প্রশ্ন। তো তোমরা জানো অবচয় ধার্য করার যে সকল পদ্ধতিগুলি আছে তার মধ্যে একটি পদ্ধতির নাম হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি অথবা সরল রৈখিক পদ্ধতি। তো সরল রৈখিক পদ্ধতিতে আমাদের অবচয়ের সূত্র হচ্ছে সম্পত্তির, আমরা যেমন অবচয় নির্ণয় করি সরল রৈখিক পদ্ধতিতে একটি সূত্র ব্যবহার করি, যে সম্পত্তির মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আনুমানিক অর্থনৈতিক জীবনকাল। তো এখানে স্থির কিস্তিতে অবচয় ধার্য করার ক্ষেত্রে বিবেচনা করা হয় কোনটি? 1 নম্বরে বলছে সম্পত্তির ক্রয় মূল্য, 2 নম্বরে বলা আছে সম্পত্তির বহিমূল্য, 3 নম্বরে বলা আছে আনুমানিক আয়ুষ্কাল। দেখো বহিমূল্য মানে হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য থেকে ক্রমযোজিত অবচয় অথবা পুঞ্জীভূত অবচয় অথবা অবচয় সঞ্চিতি বাদ দিলে যে উত্তর পাওয়া যায় সেটিকে আমরা বলি বহিমূল্য। তাহলে সম্পত্তির স্থির কিস্তি পদ্ধতিতে সম্পত্তির অবচয় ধার্যের ক্ষেত্রে বহিমূল্যকে বিবেচনা করা হয় না। তাহলে কাকে বিবেচনা করা হয়? এখানে সম্পত্তির ক্রয় মূল্যকে বিবেচনা করা হয় এবং আনুমানিক আয়ুষ্কাল মানে জীবনকাল এটিকে বিবেচনা করা হয়। তাহলে
1 এবং 3, আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ। খ হচ্ছে 1 ও 3। এরপরে একটি উদ্দীপক এসেছে, বলা হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। মিস্টার জাহিদ, উদ্দীপকটি হচ্ছে মিস্টার জাহিদ সারা বছর ধরে 10,000 টাকার মণিহারি ক্রয় করেন এবং বছর শেষে 4,000 টাকার মণিহারি অব্যবহৃত আছে। দেখো, প্রশ্ন হচ্ছে মিস্টার জাহিদ সারা বছর ধরে 10,000 টাকার মণিহারি ক্রয় করেছেন এবং বছর শেষে 4,000 টাকার মণিহারি অব্যবহৃত আছে। তো 4 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে নিচের কোনটি সঠিক সমন্বয় জাবেদা? সমন্বয় জাবেদা দেওয়া হয়েছে। সমন্বয় জাবেদা আছে তোমাদের 7ম অধ্যায়ে, কার্যপত্র অধ্যায়ে। তো যদি 10,000 টাকা থেকে 4,000 টাকার মণিহারি অব্যবহৃত থাকে, তার মানে 6,000 টাকার মণিহারি ব্যবহার হয়ে গেছে। যেটুকু অব্যবহৃত আছে সেটি হচ্ছে ব্যবসায়ের জন্য সম্পদ। একদিকে এই 4,000 টাকা ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি করবে। যখন আমরা মণিহারি ক্রয় করি, দেখো আমরা মণিহারি হিসাব আমরা জাবেদা লেখার সময় আমরা লিখি মণিহারি ক্রয়ের সময়, সমন্বয় জাবেদা নয়, মণিহারি হিসাব ডেবিট। তাহলে মণিহারি হচ্ছে ব্যয়, আমরা 10,000 টাকা ব্যয় হিসাবে ডেবিট করেছি। কিন্তু সমন্বয়ে যখন বলা হচ্ছে আর 4,000 টাকার মণিহারি অব্যবহৃত আছে, তার মানে এই 10,000 টাকা সবটুকু আমাদের ব্যয় হয়নি, 4,000 টাকা ব্যয় কম হয়েছে। তাহলে কিন্তু আমরা ব্যয় হিসাবে দেখিয়েছি 10,000, এখন আমাদেরকে 4,000 টাকার ব্যয় কমাতে হবে। তো ব্যয় যদি হ্রাস পায় তাহলে আমরা জানি ডেবিট হয়, দুঃখিত, ব্যয় যদি হ্রাস পায় তাহলে আমরা কি জানি? ব্যয় ক্রেডিট হয়। তাহলে সঠিক যে সমন্বয় জাবেদা, সেখানে মণিহারি হিসাব হবে 4,000 টাকার ব্যয় কমে যাবে, সমন্বয় জাবেদার জন্য মণিহারি হিসাব হবে ক্রেডিট 4,000। আর যেটুকু মণিহারি এখনো ব্যবহার হয়নি, ভবিষ্যতে আমরা ব্যবহার করতে পারবো, সেটিকে আমরা বলি সম্পদ। সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এখানে সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। তাহলে অব্যবহৃত মণিহারি হিসাব ডেবিট 4,000 টাকা। এটি হচ্ছে আমাদের সঠিক সমন্বয় জাবেদা। তাহলে আমি আবার বলছি কিভাবে মণিহারি, অব্যবহৃত মণিহারি হচ্ছে ব্যবসায়ের জন্য সম্পদ, 4,000 টাকার মণিহারি বৃদ্ধি পাচ্ছে সেই কারণে ডেবিট। আর একই সাথে যেহেতু 4,000 টাকার মণিহারি ব্যবহার হয়নি, তার মানে মণিহারি ব্যবহার হয়েছে 6,000 টাকা, কিন্তু আমরা হিসাবে লিখে রেখেছি 10,000 টাকা। তাহলে 6,000 টাকা যদি দেখাতে হয় মণিহারি বাবদ ব্যয়, যদি আমরা 6,000 টাকা দেখাতে হয়, 4,000 টাকার ব্যয় কমাতে হবে। তাহলে ব্যয় কমলে ক্রেডিট হয়। সুতরাং এটির যে সঠিক সমন্বয় জাবেদা সেটি হচ্ছে অব্যবহৃত মণিহারি হিসাব ডেবিট 4,000 টাকা এবং মণিহারি হিসাব ক্রেডিট 4,000 টাকা। উত্তর হচ্ছে ঘ। 5 নম্বরে বলা আছে, দেখো মিস্টার জাহিদের প্রারম্ভিক মণিহারি 6,000 টাকা হলে আয় ব্যয় হিসাবে মণিহারি বাবদ ব্যয় কত টাকা দেখাতে হবে। এবার বলা হচ্ছে ধরে নাও মিস্টার জাহিদের প্রারম্ভিক মণিহারি ছিল 6,000 টাকা। 6,000 টাকা, দেখো প্রারম্ভিক মণিহারি, প্রারম্ভিক মণিহারি যদি 6,000 টাকা হয়, তিনি আরো মণিহারি ক্রয় করেছেন, মণিহারি ক্রয় হচ্ছে 10,000 টাকা, তাহলে তার কাছে মোট 16,000 টাকার মণিহারি আছে। এবং আমাদেরকে বলেছে মণিহারি অব্যবহৃত আছে 4,000 টাকা, মানে মণিহারি 4,000 টাকা ব্যবহার হয়নি। বাদ, যেটুকু ব্যবহার হয়নি সেটা আমরা বাদ দিব, অব্যবহৃত মণিহারি 4,000, তার মানে হচ্ছে 12,000 টাকার মণিহারি আমরা ব্যবহার করেছি। তো সঠিক উত্তর হবে 12,000 টাকা। 5 নম্বরের সঠিক উত্তর হচ্ছে 12,000 টাকা, গতে আছে। তাহলে যদি প্রারম্ভিক মণিহারি দেয়া থাকে, মনে করো তোমার কাছে 2টি কলম আছে, তুমি আরো 10টি কলম ক্রয় করেছো,
তাহলে তোমার কলম হলো 12টি। এখন যদি বলা হয় তোমার কাছে আর 3টি কলম আছে, তার মানে কি যে 9টি কলম লেখা হয়ে গেছে, মানে ব্যবহার হয়ে গেছে। ঠিক একইভাবে এই ব্যবসায়ের প্রারম্ভিক মনিহারি ছিল 6,000 টাকা, তারা নতুন করে ক্রয় করেছে 10,000 টাকা, 6,000 আর 10,000 মিলে তাহলে তাদের কাছে মনিহারি আছে 16,000 টাকা। বছর শেষে বলা হচ্ছে আর অবশিষ্ট আছে 4,000 টাকা, মানে ব্যবহার হয়নি, অব্যবহৃত মানে যেটুকু মনিহারি ব্যবহার হয়নি। 16,000 থেকে 4,000 যদি ব্যবহার না হয়, তার মানে হচ্ছে 12,000 টাকার মনিহারি ব্যবহার হয়েছে। এটি 5 নম্বর প্রশ্নের উত্তর, 12,000 টাকা। 6 নম্বরে বলা আছে উত্তোলনের সুদ কি? উত্তোলনের সুদ কি মানে হচ্ছে উত্তোলনের সুদ ব্যবসা প্রতিষ্ঠান উত্তোলনের সুদকে কি হিসাবে দেখাবে। তো ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে মালিক, খেয়াল করো, আর মালিক যদি ওই উত্তোলনের বিনিময়ে সুদ প্রদান করে, উত্তোলনের সুদ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে আয়। অন্যদিকে মালিক তার দিক থেকে চিন্তা যদি করে, তাহলে মালিককে দিতে হচ্ছে, এটি মালিকের জন্য ব্যয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে মালিকের ব্যয় এবং ব্যবসায়ের আয়। এরপরে 7 নম্বর প্রশ্নটি এসেছে একতরফা দাখিলা পদ্ধতি থেকে, বলা হচ্ছে কোনটিকে একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয় না। তো আমরা যখন তোমাদের একতরফা দাখিলা পদ্ধতি করেছিলাম, আমাদের অনলাইন ক্লাসের প্রথম দিকে যে ক্লাসগুলি ছিল, সেখানে কিন্তু আমরা একতরফা দাখিলা পদ্ধতিতে অঙ্কের সমাধান করেছি এবং সেখানে যে থিওরি আলোচনা করেছি, ওখানে কিন্তু আমরা বারবার বলেছি যে একতরফা দাখিলা পদ্ধতিতে নামিক হিসাব, মানে আয় ব্যয়বাচক যে হিসাবগুলি, সেগুলি সংরক্ষণ করা হয় না। তাহলে সঠিক উত্তর হবে নামিক হিসাব সংরক্ষণ করা হয় না। 8 নম্বরে বলা আছে বকেয়া খরচ সমন্বয় করার জন্য দাখিলা না দিলে কি হবে? বকেয়া খরচ যদি আমরা সমন্বয় জাবেদা না দেই, তাহলে কি হবে? দেখো, আমরা বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতি অনুসরণ করি। বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতির যে মূল বক্তব্য, সেখানে বলা হয় কি, তুমি যেই সময়ের জন্য হিসাব প্রস্তুত করবা, সেই সময়ের ব্যয় সম্পূর্ণটা তোমাকে লিপিবদ্ধ করতে হবে। এখন ব্যয়ের টাকা যদি ধরো বেতন, একটা নির্দিষ্ট সময়ে বেতন হচ্ছে, আমরা যেই সময়ের জন্য হিসাব করবো, আমি যদি ধরে নেই, মনে করো 2019 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, এটি হচ্ছে আমাদের হিসাবকাল। এবং এই হিসাবকালে মোট বেতন, প্রতিষ্ঠানের মোট বেতন যদি মনে করো 1,20,000 টাকা হয়, তাহলে প্রতিষ্ঠানকে বেতন 1,20,000 টাকাই ব্যয় হিসাবে দেখাতে হবে। এমন হতে পারে যে প্রতিষ্ঠান 20,000 টাকার বেতন পরিশোধ করে নাই, এমন হতে পারে যে তারা মোট বেতন 1,20,000, কিন্তু বেতন পরিশোধ করেছে 1 লক্ষ টাকা, কিন্তু তাকে বেতন বাবদ ব্যয় দেখাতে হবে 1,20,000। এখন সে যদি এই যে 20,000 টাকা যদি বকেয়া থাকে, সে যদি পরিশোধ না করে, ওই বেতনটা বলা হচ্ছে ওটা যদি হিসাবভুক্ত করা না হয়, তাহলে কি হবে? হিসাবভুক্ত করা না হলে দেখো, আমি যদি 1,20,000 টাকা ব্যয়ের জায়গায় 1 লক্ষ টাকা ব্যয় লিখি, তাহলে ব্যয় কিন্তু 20,000 টাকা কম দেখানো হবে। আর ব্যয় যদি কম দেখানো হয়, তাহলে খুব সহজ কথা, আয় বেড়ে যাবে। তো এখানে তিনটা, এটি একটি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। 1 নম্বরে বলছে কি, তাহলে বকেয়া খরচ সমন্বয় করার জন্য যদি দাখিলা দেয়া না হয়, তাহলে কি হবে? মুনাফা কি বেশি দেখানো হবে? 1। 2 বলছে খরচ কি কম, মুনাফা কি তাহলে মুনাফা বেশি দেখাবে? মুনাফা আমাদের অবশ্যই বেশি দেখাবে, কারণ আমি ব্যয় কমিয়ে দিচ্ছি। ব্যয় যদি কমে যায়, তাহলে লাভ বেড়ে যাবে। অন্যদিকে বলা হচ্ছে কি, খরচ কি কম দেখানো হবে? হ্যাঁ, খরচ কম দেখানো হবে, কারণ 1 লক্ষ, এখানে বলা হচ্ছে যে আমি যদি ধরে নেই যে 1,20,000 টাকার জায়গায় আমি 1 লক্ষ টাকা দেখাচ্ছি, তাহলে অবশ্যই খরচ কম দেখানো হচ্ছে। আর 3 নম্বরে বলেছে মুনাফা কম দেখানো হবে কিনা, না, মুনাফা তো বেশি দেখানো হবে, কারণ ব্যয় কম দেখানো হলে মুনাফা বেশি দেখানো হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2 ক। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সদ্য নিলামে ক্রয়কৃত পুরাতন যন্ত্রপাতির মেরামত ব্যয় নির্বাহ করা হলে সঠিক জাবেদা কোনটি? প্রশ্নটি আবার পড়ছি আমি। সদ্য নিলামে
ক্রয়কৃত পুরাতন যন্ত্রপাতির মেরামত ব্যয় নির্বাহ করা হলে সঠিক জাবেদা কি হবে? মানে হচ্ছে একটা যন্ত্রপাতি, পুরাতন যন্ত্রপাতি আমরা কিনে এনেছি এবং সেটিকে ব্যবহার করার জন্যে কিছু মেরামতের প্রয়োজন হয়েছে। সেই মেরামত কার্য সম্পাদন করার জন্য যে পরিমাণ ব্যয় হচ্ছে, সেই ব্যয়ের জন্য সঠিক জাবেদা কি হবে? এখন তোমাদের মনে রাখতে হবে, কোনো সম্পত্তি যদি আমরা অর্জন করি, সেই সম্পত্তিকে, বিশেষ করে স্থায়ী সম্পত্তি যদি আমরা অর্জন করি, সেই স্থায়ী সম্পত্তিকে ব্যবহার উপযোগী করার জন্যে যেটুকু খরচ হয়, ওই খরচ বা ওই মূল্যটি সম্পত্তির মূল্য হিসাবে বিবেচিত হবে, বা ওই খরচকে আমরা মূলধন জাতীয় ব্যয় হিসাবে বিবেচনা করি। সুতরাং এই মেরামত ব্যয় যে করা হলো, সেটিকে আমরা মেরামত হিসাব ডেবিট লিখতে পারবো না। যন্ত্রপাতিটিকে ব্যবহার উপযোগী করার জন্য যেহেতু করা হয়েছে, এখানে সঠিক জাবেদা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে। নগদ টাকা চলে যাওয়া মানে একটি সম্পদ হ্রাস পাচ্ছে। একটি সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অন্য একটি সম্পদ হ্রাস পাচ্ছে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আবার সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, যন্ত্রপাতি হিসাব হবে ডেবিট। নগদান নামক বা নগদ টাকা হ্রাস পাচ্ছে, নগদ সম্পদ কমে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে সঠিক উত্তর হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 10 নম্বর প্রশ্নে বলা আছে পাসবইয়ের ক্রেডিট ব্যালেন্স দ্বারা কি বোঝায়? দেখো, পাসবইয়ের ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে, পাসবই মানে ব্যাংক বিবরণী, মনে রাখতে হবে। পাসবই মানে হচ্ছে ব্যাংক বিবরণী। পাসবই শব্দটা এখন আর ওভাবে ব্যবহার হয় না। ব্যাংক বিবরণী ক্রেডিট ব্যালেন্স দ্বারা কি বোঝায়? না, আমরা যখন ব্যাংকের সাথে লেনদেন করি, আমরা আমাদের ব্যাংকের সাথে যে লেনদেনগুলি সংগঠিত হয়, সেগুলিকে লিপিবদ্ধ করার জন্য নগদান বই প্রস্তুত করি। ঠিক একইভাবে ব্যাংকও আমাদের সাথে যে লেনদেন সংগঠিত হচ্ছে, তার হিসাব প্রস্তুত করার জন্য তারা একটি আমাদের নামে ব্যাংক বিবরণী প্রস্তুত করে। সেই ব্যাংক বিবরণীতে যদি ক্রেডিট ব্যালেন্স থাকে, এটির অর্থ হচ্ছে ব্যাংক জমা। আমাদের নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স থাকলে যেমন আমরা বলি এটিকে ব্যাংক জমা, উল্টো দিকে ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স থাকলে তা ব্যাংক জমা নির্দেশ করে। ধরো, আমরা যখন ব্যাংকে টাকা জমা করি, আমরা যে জাবেদা দেই সেখানে লিখি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক একই লেনদেনের জন্য ব্যাংকও একটি জাবেদা দিবে, সে লিখবে নগদান হিসাব ডেবিট, আমানতকারী হিসাব ক্রেডিট। তার মানে আমাদের টাকা যখন জমবে, তখন আমরা যখন ব্যাংকে টাকা জমা করব, ব্যাংক সেটাকে ক্রেডিট হিসাবে লিপিবদ্ধ করবে। সো ব্যাংক জমার বা ব্যাংক পাসবইয়ের ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাপ্য হিসাব কোন জাতীয় সম্পদ? তো এটি তোমরা সবাই জানো, প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ। 12 নম্বর প্রশ্নটি, আজকে আমরা 12 নম্বর প্রশ্ন আলোচনা করে আজকের ক্লাস এখানে শেষ করব। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, দেখো, 2010 সালের 1 জানুয়ারি তারিখে 20,000 টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো। 2010 সালের 1 জানুয়ারি তারিখে 20,000 টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো। 10% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। ওই যন্ত্রপাতির উপর অবচয় ধার্য করা হয় ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। তোমরা জানো অবচয় ধার্য করার যে পদ্ধতিগুলি আছে, তার মধ্যে 2 নম্বর পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি হচ্ছে সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, 2 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো এখানে বলা হচ্ছে 10% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। 6 বছর পর অবচয় সঞ্চিত হবিলে কত টাকা জমা হবে? মানে হচ্ছে 6 বছরে প্রতি বছর যে অবচয় ধার্য করা হবে, এভাবে অবচয় ধার্য করে আসলে 6 বছর পরে মোট অবচয় কত টাকা হবে? এটি দুইভাবে নির্ণয় করা যায়। একটি হচ্ছে একটু সময় নিয়ে করতে হবে, সেখানে সময় বেশি লাগবে। আর একটি হচ্ছে একটি সূত্রের মাধ্যমে আমরা খুব দ্রুত করতে পারবো। আমি তোমাদেরকে প্রথমে যেটা তোমরা সহজে পারো সেই পদ্ধতিতে দেখাচ্ছি। সম্পত্তি হচ্ছে 20,000 টাকা, দেখো, এবং অবচয়ের হার 10%। আমি এটি আগে সমাধান করে রেখেছি, নাহলে অতিরিক্ত সময় লাগতো। 2,000 টাকা হচ্ছে প্রথম বছরের অবচয়, প্রথম বছরের অবচয়। এখন দেখো, দ্বিতীয় বছরের অবচয় যখন বের করি, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় বের করার নিয়ম হচ্ছে সম্পত্তির
ক্রয় মূল্য থেকে যেই তারিখকে আমরা অবচয় নির্ণয় করব ওই তারিখ পর্যন্ত যত টাকার অবচয় পূর্বে ধার্য হয়েছে সেটি বাদ দিয়ে বাকি টাকার 10% নিতে হয়। তাহলে এখানে 20,000 থেকে 2,000 গেলে 18,000, 18,000-এর 10% যদি আমরা হিসাব করি তাহলে 18,000-এর 10% হচ্ছে 1,800। এভাবে তৃতীয় বছরের অবচয় কি করতে হবে, 18,000 থেকে এই 2,000 এবং 1,800 মোট এর আগ পর্যন্ত, এই যে তারিখে আমরা অবচয় ধার্য করবো তার আগ পর্যন্ত যত টাকার অবচয় হয়ে গেছে, যেমন এখানে 2,000, এখানে 1,800, মোট 3,800 বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে 18,000 থেকে যদি আমরা বাদ দেই তাহলে সবটা বাদ দিতে হবে না, ঠিক এর আগের বছরেরটা বাদ দিবা। আর যদি 20,000 টাকা থেকে বাদ দাও তাহলে সবটুকু বাদ দিয়ে দিবা, এটির 10%। এবং এটার যদি আমরা 10% বের করি তাহলে অবচয় আসবে, এখানে আসবে দেখো 16,200, 18,000 থেকে 1,800 গেলে 10% হবে 1,620। এভাবে এই নিয়মে যদি আমরা করতে থাকি, চতুর্থ বছরে আমি শুধু অবচয়টা লিখছি, চতুর্থ বছরের অবচয় হবে 1,458। এটা করার সময় কি করতে হবে, এই 18,000 থেকে 1,800 গেলে কত ছিল, 16,200, এখান থেকে এর আগের বছরের অবচয় 1,620 মাইনাস করে দিবা, তার 10% নিবা, এটা হচ্ছে চতুর্থ বছরের অবচয়। ঠিক একইভাবে পঞ্চম বছরের অবচয় যখন আমরা বের করব, এই 16,200 থেকে 1,620 যদি চলে যায় তাহলে থাকবে 14,580, 14,580। এই 14,580 10%, আমি আর বাদ দিয়ে দেখাচ্ছি না, 16,200 থেকে 1,620 চলে গেলে যেটা হবে সেটা আমরা দেখাচ্ছি। 1,620 এটা ছিল, 16,200 থেকে 1,600 গেলে 14,580, 10% আমরা এখানে লিখছি, 10% মানে হচ্ছে এই টাকাটা 14,580, 10%। 1 2 3 4 এটা ছিল চতুর্থ বছরের। পঞ্চম বছরের যদি আমরা অবচয় বের করি, পঞ্চম বছরের অবচয় হবে 14,000, এই 14,580 টাকা থেকে 1,458 টাকা আমরা বাদ দিব, বাদ দিলে থাকবে 13,122 টাকা, 13,122 গুণ 10%। এভাবে করলে তোমাদের অনেক সময় চলে যাবে পরীক্ষার হলে, আসলে এভাবে করে তোমরা এই প্রশ্নের সমাধান করাটা একটু কঠিন হয়ে যাবে, সময় বেশি চলে যাবে। এবং ষষ্ঠ বছরের অবচয় 13,122 টাকা থেকে 1,312 টাকা বাদ দিলে আর থাকবে 11,810 টাকা। এই 11,810 টাকার 10% যদি নাও তাহলে আসবে 1,181 টাকা। এইভাবে আমাদের মোট অবচয় হবে 9,371 টাকা। এটি হবে আমাদের উত্তর, 9,300